দশম শ্রেণীর ভূগোল পড়াচ্ছি ভারতের প্রাকৃতিক পরিবেশ। তোমাদের এটা চ্যাপ্টার 5, আর এই চ্যাপ্টার 5 এর আজকে পড়াবো পরিচ্ছেদ 6, পার্ট 6 আর কি, ভারতের স্বাভাবিক উদ্ভিদ। দেখো, ভারতের স্বাভাবিক উদ্ভিদ মানে যেসব উদ্ভিদ ন্যাচারাল হয় আর কি, সেটাই স্বাভাবিক উদ্ভিদ, ন্যাচারাল ভেজিটেশন আর কি। দেখো, যে সমস্ত উদ্ভিদ প্রকৃতিতে আপনা আপনি জন্মায় এবং বেড়ে ওঠে তাদের স্বাভাবিক উদ্ভিদ বলে। যখন বিশাল অঞ্চল জুড়ে বৃক্ষের সমাবেশ দেখা যায় তখন তাকে আমরা বলি অরণ্য বা বনভূমি। আর কাগজ শিল্প, কাঠ শিল্প এসের বনভূমির অবদান সর্বাধিক। বনভূমি, আমাদের কাঠ তো বহু কাজে লাগে, সে তো বলে বোঝানো যাবে না, এত কাজে লাগে। কিন্তু আমাদের যে অনেক সময় প্রশ্ন আসে যে বনভূমি থেকে কি কি উপজাত দ্রব্য আমরা পাই, তখন আমরা বলবো যে গদ, রজন, মধু, ধুনো, সুগন্ধি তেল, ঔষধি দ্রব্য ইত্যাদি উপজাত দ্রব্য আমরা বনভূমি থেকে পেয়ে থাকি। দেখো, উপজাত দ্রব্য রূপে বনভূমি থেকে গদ, রজন, মধু, ধুনো, সুগন্ধি তেল, ঔষধি দ্রব্য ইত্যাদি পাওয়া যায়। এবার দেখো, স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ। তাপমাত্রা, বৃষ্টিপাতের স্থানিক ও ঋতুগত বৈচিত্র্য, মৃত্তিকা ইত্যাদি বিষয়ের উপর কোনো অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদের বন্টন নির্ভর করে। বিভিন্ন মৃত্তিকায় বিভিন্ন রকম স্বাভাবিক উদ্ভিদ জন্মায়, আবার বিভিন্ন বৃষ্টিপাতের উপরও নির্ভর করে স্বাভাবিক উদ্ভিদ। কোন উদ্ভিদ কোথায় জন্মাবে, সব উদ্ভিদ সব জায়গায় হবে না। পর্ণমোচী উদ্ভিদ একরকম হবে, ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ একরকম হবে, আবার মরু অঞ্চলের উদ্ভিদ আর এক রকম হবে। ঠিক আছে। ফরেস্ট সার্ভিস অফ ইন্ডিয়া রিপোর্ট অনুযায়ী ভারতের মোট ক্ষেত্রমানের মানে 21.34%, মানে 34%, মানে 2015 সালের এটা এলাকা জুড়ে রয়েছে অরণ্য। তাহলে বলছে ভারতের মোট ক্ষেত্রমানের কত পার্সেন্ট জুড়ে অরণ্য আছে, যদি প্রশ্ন আসে। ভারতের মোট ক্ষেত্রমানের 21.34% এলাকা জুড়ে রয়েছে অরণ্য। ভারতের স্বাভাবিক উদ্ভিদকে 5টি প্রধান ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ, 2 ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ, 3 ক্রান্তীয় মরু উদ্ভিদ, 4 পার্বত্য অঞ্চলের উদ্ভিদ ও 5 ম্যানগ্রোভ উদ্ভিদ। ক্ষেত্রফল হচ্ছে 4445 বর্গ কিলোমিটার। পশ্চিমবঙ্গে কতটা বন্য আছে? পশ্চিমবঙ্গে আছে 47.6%। এবার এগুলো দেখো সারণীর আকারে দেওয়া আছে। দেখো, প্রথমে অরণ্য নাম হচ্ছে ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ। অরণ্যের নাম ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ। অনুকূল পরিবেশ, বার্ষিক বৃষ্টিপাত 200 সেন্টিমিটারের বেশি, উষ্ণতা 25 থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, আর্দ্রতা 75% এর বেশি, সর্বদা প্রায় আর্দ্র ঋতু বিরাজমান। এরকম অনুকূল পরিবেশ হবে। আঞ্চলিক গঠন মানে কোথায় এখানে হয় এরকম ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল, অরুণাচল প্রদেশ, অসম, নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম প্রভৃতি। এখানের প্রধান উদ্ভিদ হচ্ছে আবলুস, গর্জন, চাপলাস, পুন, তুন, রোজউড, শিশু, রবার, এবনি, মেহগনি, বাঁশ, বেত প্রভৃতি। বৈশিষ্ট্য কি? এক হচ্ছে চিরসবুজ অরণ্য, 2 গাছের গড় উচ্চতা 30 থেকে 40 মিটার, 3 বিভিন্ন প্রজাতির উদ্ভিদের ঘন সন্নিবিষ্ট সমাবেশ, যার কাঠ খুব শক্ত ও ভারী। এই যে ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ, এর কাঠ খুব শক্ত ও ভারী, সেই জন্য এর ব্যবহার কিভাবে হয়? দেখো, ব্যবহার হচ্ছে আসবাবপত্র বানাতে, আসবাবপত্র তৈরিতে, নির্মাণ কাজে, জ্বালানির কাজে। উপজাত দ্রব্যরূপে কি কি পাওয়া যায় এখানে? লাক্ষা, মধু, মোম, আঠা ইত্যাদি সংগ্রহ ও বিভিন্ন কাজে লাগে। এখানে এই ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদের যে ব্যবহার সেটা হচ্ছে আসবাবপত্র তৈরিতে, নির্মাণ কাজে, জ্বালানির কাজে, উপজাত দ্রব্যরূপে লাক্ষা, মধু, মোম, আঠা ইত্যাদি পাওয়া যায়। আমাদের যদি প্রশ্ন আসে যে উপজাত দ্রব্যের লাক্ষা কোন অরণ্য থেকে পাওয়া যায়, আমরা বলবো ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ অরণ্য আর কি। অথবা যদি বলি রোজউড কোথায় পাওয়া যায়, রোজউড কোথায় পাওয়া যায়? রোজউড পাওয়া যায় ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদে। আবার যদি এভাবে প্রশ্ন আসে যে ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদের একটা উদাহরণ দাও, তখন আমরা রোজউড, তুন, পুন, চাপলাস, আবলুস, গর্জন, মেহগনি, বাঁশ, বেত ইত্যাদি। আবার 2 নম্বরে দেখো ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ। একটা হচ্ছে আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ, আর তার মধ্যে কি আছে? এখানে অনুকূল পরিবেশ, গড় বৃষ্টিপাত 100 থেকে 200 সেন্টিমিটার, গড় উষ্ণতা 27 ডিগ্রি সেন্টিগ্রেড, আর্দ্রতা 60 থেকে 75%, আর্দ্র গ্রীষ্মকাল ও শুষ্ক শীতকাল। আঞ্চলিক গঠন দেখো এখানকার, এই যে ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ, আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ, এখানে আঞ্চলিক গঠন কোন অঞ্চলে পাওয়া যায়? অসম সমভূমি, পশ্চিমবঙ্গ সমভূমি, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা, ছোটনাগপুর মালভূমি, তরাই, ডুয়ার্স অঞ্চল, পশ্চিমঘাট পর্বতের পূর্বঢাল। এখানের প্রধান উদ্ভিদ শাল, সেগুন, বাদাম, কোকো, মহুয়া, জারুল, কুসুম, আম, জাম, তেঁতুল, বাঁশ প্রভৃতি। তোমাদের যদি বলে কোকো কোথায় পাওয়া যায়, কোকো প্রধান উদ্ভিদ, কোকো কোথায় পাওয়া যায়? বলবো ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ, আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ হচ্ছে কোকো, সেখানে পাওয়া যায় ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ আর কি এটা। আর এটার বৈশিষ্ট্য কি? নির্দিষ্ট ঋতুতে গাছ পাতা ঝরিয়ে দেয়, এই জন্য হচ্ছে পর্ণমোচী। ঠিক আছে, এই যে নির্দিষ্ট ঋতুতে গাছের পাতা ঝরে যায়, এই জন্য হচ্ছে পর্ণমোচী, এর নাম হচ্ছে পর্ণমোচী। একই প্রজাতির উদ্ভিদের সমাবেশ, গাছের উচ্চতা 25 থেকে 60 মিটার। আর এখানকার যে উদ্ভিদ পাওয়া যায় সেগুলো কোন কাজে ব্যবহার হয়? গাছপালা পাওয়া যায়, আসবাবপত্র, রেলের কামরা,
স্লিপার, নৌকা তৈরিতে, বাঁশগৃহ নির্মাণে, জ্বালানির কাজে, আঠা, মধু, মোম, ধুনো, লাক্ষা প্রভৃতি দ্রব্য সংগ্রহে, কুটির শিল্পে এগুলো লাগে। এবার 2 নম্বর দেখো, শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ। আগে বললাম আমরা আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ, এবার শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ। শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ কেমন অনুকূল পরিবেশ লাগবে? গড় বৃষ্টিপাত 50 থেকে 100 সেন্টিমিটার, গড় উষ্ণতা 25 ডিগ্রি সেন্টিগ্রেড, আর্দ্রতা 60-এর কম। এবার এটা হচ্ছে বিহারের পশ্চিমাংশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু আর পশ্চিমবঙ্গ। তামিলনাড়ুর পশ্চিমাংশ। এখানে দেখো প্রধান উদ্ভিদ হচ্ছে কেন্দু, খয়ের, পলাশ, বেল, কুল, কোকো, রিঠা, নিম, ঘাস প্রভৃতি, এগুলো হচ্ছে এখানকার প্রধান উদ্ভিদ। তাহলে আমরা যদি বলা হয় একটা শুষ্ক পর্ণমোচী উদ্ভিদের উদাহরণ দাও, তাহলে আমরা বলবো কেন্দু, খয়ের, পলাশ, বেল, কুল, কোকো, রিঠা, নিম, ঘাস প্রভৃতি, এগুলো হচ্ছে শুষ্ক পর্ণমোচী উদ্ভিদের উদাহরণ। বৈশিষ্ট্য কি? গাছগুলি বিক্ষিপ্তভাবে থাকে, শীতকালে পাতা ঝরে যায়, উদ্ভিদের উচ্চতা 10 থেকে 15 মিটার হয়। আর এখানকার যে শুষ্ক পর্ণমোচী, এখানকার ব্যবহার কি? আসবাবপত্র নির্মাণে, জ্বালানি হিসেবে, সুগন্ধি তেল, আঠা দিয়ে ধূপ, ধুনো ও শাল পাতার থালা ইত্যাদি তৈরিতে কাজে লাগে। এরপর দেখো ক্রান্তীয় মরু উদ্ভিদ। অনুকূল পরিবেশ, গড় বৃষ্টিপাত 25 সেন্টিমিটার কম, উষ্ণতা 30 থেকে 35 সেন্টিগ্রেড, আর্দ্রতা কম এবং বার্ষিক ভ্রমণ বেশি। কোথায় পাওয়া যায়? আঞ্চলিক বন্টন: রাজস্থানের থর মরুভূমি এবং তৎসংলগ্ন গুজরাট ও পাঞ্জাবের মরু অঞ্চল। বুঝতে পারছো, ক্রান্তীয় মরু উদ্ভিদ, তার মানে মরু অঞ্চলে এর আঞ্চলিক বন্টন হবে। সেই জন্য দেখো রাজস্থানের থর মরুভূমি এবং তৎসংলগ্ন গুজরাট ও পাঞ্জাবের মরু অঞ্চলে, যে গুজরাট ও পাঞ্জাবের যেসব মরু অঞ্চল, সেখানে এই ক্রান্তীয় মরু উদ্ভিদ পাওয়া যাবে। আর মরু উদ্ভিদের প্রধান উদ্ভিদ কিন্তু বাবলা, খেজুর, ক্যাকটাস, ঘাস, কাঁটা ঝোপ জাতীয় উদ্ভিদ প্রধান। মরু অঞ্চলের উদ্ভিদ হলেই ক্যাকটাস মানে কাঁটা জাতীয় উদ্ভিদ হয় মরু অঞ্চলে। বৈশিষ্ট্য কি? গাছের পাতা কম, কাঁটা বেশি, গাছের শিকড় মাটির গভীর পর্যন্ত বিস্তৃত। কাঁটা বেশি এই কারণে যাতে কিনা জলটা শুষে নিতে না পারে, জলটা থাকে, এই জন্য কাঁটা বেশি আর কি। ওদের তো জলের অভাব থাকে, কারণ তো মরু অঞ্চলের উদ্ভিদের জলের অভাব, সেজন্য কাঁটা বেশি হয়ে গেছে। তো জ্বালানি কাঠ হিসেবে খুব বেশি ব্যবহৃত হয় এবং মরুভূমির প্রসার রোধে ব্যবহৃত হয়। এগুলো মরুভূমির প্রসার রোধ করে আর জ্বালানি কাঠ হিসেবে ব্যবহৃত হয়, তেমন অন্য কোনো কাজে এগুলো লাগে না। এবার দেখো অরণ্যের নাম। পার্বত্য অঞ্চলের উদ্ভিদ। অনুকূল পরিবেশ হচ্ছে বৃষ্টিপাত 75 থেকে 125 সেন্টিমিটার, উষ্ণতা 10 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, শীতকাল পর্যাপ্ত পরিমাণ তুষারপাত, তুহিনপাত। আঞ্চলিক বর্ণনা দেখো হিমালয় পার্বত্য অঞ্চলের 300 থেকে 3000 মিটার ও তার বেশি উচ্চতায় দেখা যায় এবং দক্ষিণ ভারতের পশ্চিমঘাট, নীলগিরি ও মধ্য ভারতের বিন্ধ্য, সাতপুরা, মহাদেব, মহাকাল পার্বত্য অঞ্চলে। প্রধান উদ্ভিদ হচ্ছে শাল, শিশু, গর্জন, পাইন, দেবদারু, ওক, বার্চ, মাপল, ফার, স্প্রুস, উইলো, জুনিপার, রডোডেন্ড্রন, তিনো, লতা, গুল্ম জাতীয় উদ্ভিদ প্রভৃতি। এই যে তোমাদের যদি বলে পার্বত্য অঞ্চলের একটা উদ্ভিদের উদাহরণ, তোমরা বলবে ওক, বার্চ, মাপল, ফার, স্প্রুস, উইলো। আবার যদি বলে উইলো কোথাকার উদ্ভিদ? উইলো হচ্ছে পার্বত্য অঞ্চলের উদ্ভিদ। এবার দেখো বৈশিষ্ট্য হচ্ছে চিরহরিৎ, সরলবর্গীয় ও আলপীয় উদ্ভিদের বিপুল সমাবেশ। দুই হচ্ছে খর্বাকৃতি থেকে অধিক লম্বা বৃক্ষ হিসেবে বিন্যস্ত ঔষধি উদ্ভিদের প্রাচুর্য। ঔষধি উদ্ভিদ যেগুলো বিভিন্ন ওষুধ তৈরিতে কাজে লাগে, সেসব ঔষধি উদ্ভিদ এইখানে প্রচুর পরিমাণে পাওয়া যায়। পার্বত্য অঞ্চলের উদ্ভিদের ব্যবহার দেখো আসবাবপত্র তৈরিতে, প্যাকিং বাক্স, দেশলাই বাক্স তৈরিতে, কাগজ শিল্পে, ওষুধ তৈরিতে, এই জন্য ঔষধি গাছ ওষুধ তৈরিতে লাগে, জ্বালানি হিসেবে ও ঘর গরম রাখতে ব্যবহৃত হয়। এরপরে দেখো অরণ্যের নাম হচ্ছে ম্যানগ্রোভ উদ্ভিদ। অনুকূল পরিবেশ, উপকূলীয় পরিবেশে বৃদ্ধিপ্রাপ্ত ভিজে থাকা লবণাক্ত পলিমাটি বা শারীরবৃত্তীয় শুকনো মাটি ও জোয়ার ভাটার প্রভাবাধীন অঞ্চলে জন্মলাভ করে। এই যেখানে সুন্দরবন অঞ্চলে আর কি যেটা পাওয়া যায়। আঞ্চলিক বর্ণনা দেখো গঙ্গা বদ্বীপের সুন্দরবন, এই সুন্দরবন অঞ্চলে এই ম্যানগ্রোভ পাওয়া যায়। মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরীর বদ্বীপ সংলগ্ন উপকূলে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূল অঞ্চলে দেখা যায়। প্রধান উদ্ভিদ হচ্ছে সুন্দরী, গরান, গেওয়া, কেয়া, গোলপাতা, হোগলা, কেওড়া প্রভৃতি। এই সুন্দরীর নাম থেকে সুন্দরবন, ঠিক আছে। এগুলো মনে রাখবে। ম্যানগ্রোভ উদ্ভিদ প্রধান উদ্ভিদ কি? সুন্দরী, গরান, গেওয়া, কেয়া, গোলপাতা, হোগলা, কেওড়া প্রভৃতি। এবার বৈশিষ্ট্য হচ্ছে আর্দ্র মাটি থাকায় গাছগুলি চিরসবুজ এবং গাছের শ্বাসমূল, ঠেসমূল ও অধিমূল দেখা যায়। এই জাতীয় উদ্ভিদ জরায়ুজ অঙ্কুরোদ্গম ঘটায়। দেখো এই শ্বাসমূল, ঠেসমূল, কারণ এগুলো তো সুন্দরবনের এসব জায়গায় কি হয়, লবণ, তাহলে উদ্ভিদ নিচের দিকে শ্বাস নিতে পারে না, সেজন্য উপরের দিকে ওঠে, ঠিক আছে। উপরের দিকে মানে মূলটাকে উপরের দিকে ওঠে, এই জন্য এটাকে ঠেসমূল হচ্ছে ঠেস রাখার জন্য, যাতে না গাছটা ঢেলে পড়ে আর কি।
আর শ্বাসমূল হচ্ছে এদের শ্বাস নেওয়ার জন্য মূল, শিকড় দিয়ে শ্বাস নেয়, সেজন্য বলছে শ্বাসমূল। ব্যবহার দেখো নৌকা ও আসবাবপত্র তৈরিতে, চামড়া ট্যান ও রং করতে, বৃক্ষের বিভিন্ন অংশের মাধ্যমে ওষুধ তৈরিতে, জলজ স্থলজ বাস্তুতন্ত্র রক্ষায় ব্যবহৃত হয়। এবার দেখো অরণ্য সংরক্ষণ। অরণ্য তো দরকার আমাদের, তো অরণ্য সংরক্ষণ জিনিসটা কি? অরণ্য সংরক্ষণের অর্থ অরণ্যজাত দ্রব্যের ব্যবহার বর্জন করা নয়, বিচার বিবেচনা করে গাছ কাটা এবং সেই সঙ্গে বৃক্ষরোপণের মাধ্যমে গাছের অভাব পূরণ করাকে অরণ্য সংরক্ষণ বলে। আমার তো অরণ্য দরকার, গাছেরও দরকার, তাহলে গাছ কাটাও দরকার, কিন্তু গাছ কাটলে শুধু হবে না, গাছ কেটে আবার সেটাকে বৃক্ষরোপণ করলেই অরণ্য সংরক্ষণ হলো। এর ফলে যেমন বর্তমানে অরণ্য সম্পদের উৎপাদন আমরা অব্যাহত থাকবে, তেমনি ভবিষ্যতে অরণ্য থেকে প্রয়োজন মতো উপকারগুলিও পাওয়া যাবে। অরণ্য সংরক্ষণের পদ্ধতি। অরণ্য সংরক্ষণের বিভিন্ন উপায়গুলি হলো, এক হচ্ছে অনিয়ন্ত্রিতভাবে বৃক্ষচ্ছেদন রোধ, মানুষের অদূরদর্শিতা এবং তাৎক্ষণিক লোভের ফলে অপরিণত গাছ যেমন নির্বিচারে মারা পড়ছে, তেমনি অপরিকল্পিতভাবে পরিণত গাছও কেটে নেওয়া হচ্ছে। কাঠের চাহিদা যোগানের মধ্যে সমতা বজায় রেখে গাছ কাটার পরিমাণ নির্ধারণ করা দরকার। আমরা গাছের চাহিদা পরিমাণ যোগান সব ঠিক রাখবো, গাছ কাটবো যেটা পরিণত হয়ে গেছে, যে গাছটা বৃদ্ধি হবে না, যে গাছটা ব্যবহার এরপর নষ্ট হয়ে যাবে, সেই গাছটা কাটবো, আবার নতুন করে গাছ লাগাবো। তাহলে এইটা হচ্ছে পরিকল্পিত। আর অনিয়ন্ত্রিত বৃক্ষচ্ছেদন, যে গাছ ভবিষ্যতে বড় হবে, এখন অল্প একটু বড় হয়েছে তখন ওর সঙ্গে কেটে নেয়, এইগুলো হচ্ছে অনিয়ন্ত্রিত বৃক্ষচ্ছেদন। আর তার আগে একটু জেনে নাও, ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র দেরাদুনে অবস্থিত। তোমাদের যদি প্রশ্ন আসে ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? দেরাদুনে। আর মধ্যপ্রদেশে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি, এই যে ভারতের মধ্যপ্রদেশে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি। এবার দেখো অপরিণত বৃক্ষচ্ছেদন হ্রাস। কিভাবে অপরিণত বৃক্ষচ্ছেদন হ্রাস করা যাবে? অরণ্য ভূমিকে চারণ ভূমিতে রূপান্তরের জন্য বা পাহাড়ি অঞ্চলে ঝুম চাষের জন্য প্রচুর পরিমাণে অপরিণত বৃক্ষ কেটে ফেলা হয়। এই অপরিণত বৃক্ষ নিধন বন্ধ করার দিকে নজর দিতে হবে এবং কাঠের জ্বালানির পরিবর্তে বিকল্প জ্বালানির ব্যবহার বৃদ্ধি করতে হবে। ঠিক আছে, সুলভে জ্বালানির বন্দোবস্ত করে বিকাশশীল দেশগুলির জনসাধারণকে কাঠের মতো সস্তা জ্বালানি ব্যবহার করা থেকে বিরত করলে বনভূমি ধ্বংসের হার কিছুটা হ্রাস পাবে। এই কাঠ সবচেয়ে সহজ জ্বালানি, এটাকে ব্যবহারটা বন্ধ করতে হবে, অন্যদিকে বিকল্প জ্বালানি খোঁজ করতে হবে আর কি। যার হচ্ছে দাবানল প্রতিরোধে। বজ্রপাতের ফলে আগুন লেগে বনভূমি ধ্বংস হয়, এছাড়া মানুষ নিজের প্রয়োজনেও আগুন লাগিয়ে বনভূমি ধ্বংস করে থাকে। দাবানলের মতো ব্যাপক প্রাকৃতিক বিপর্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে বনভূমি সংরক্ষণ করা যায়। 5 হচ্ছে রাসায়নিক ও জৈবিক উপায়ে অরণ্যের বৃক্ষের রোগ প্রতিরোধ। বিষাক্ত পোকামাকড় ও কীটপতঙ্গের আক্রমণে রোগাক্রান্ত হয়ে গাছপালা যাতে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য কীটনাশক, রোগ প্রতিরোধক ওষুধ প্রয়োগ করে আলো ও জালের ফাঁদের সাহায্যে পোকামাকড় আটকে কিংবা জৈব প্রক্রিয়ায় পোকামাকড় ধ্বংস করে বনভূমি সংরক্ষণ করা যেতে পারে। হচ্ছে পশুচারণ নিয়ন্ত্রণ। ছাগল, মেষ প্রভৃতি পশুদের চড়ানোর জন্য নির্দিষ্ট পশুচারণ ক্ষেত্র থাকা প্রয়োজন। এই জাতীয় পশু কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে দীর্ঘদিন চারণ করলে উদ্ভিদের শিকড় পর্যন্ত ক্ষতিগ্রস্ত। এই প্রয়োজনে এই ব্যাপারে আইনের সাহায্য নিতে হবে। যেখানে সেখানে পশুচারণ করা যাবে না, নির্দিষ্ট জায়গা করতে পশুচারণ করলে তাহলে ঠিক আছে। 7 হচ্ছে বন সৃজন ও পুনর্বন সৃজন আর কি। বন সৃজন ও পুনর্বন সৃজন মানে আবার বন সৃজন। চিরাচরিত কৃষি ও সামাজিক পরিধে বনভূমি সৃষ্টি করে এবং গাছ কাটার পর সেখানে পুনরায় বৃক্ষরোপণ করে বন সম্পদের যোগান অব্যাহত রাখলে বনভূমি হ্রাস হয় না। আঞ্চলিক পরিবেশের সঙ্গে মানানসই প্রজাতির বৃক্ষরোপণ করে অরণ্য সংরক্ষণ করা সম্ভব। মানে যেখানে যে পরিবেশ সেখানে সেই জাতীয় অরণ্য, যেখানে যে অরণ্য ভালো হবে, স্বাভাবিক উদ্ভিদ আর কি, যে অঞ্চলে যে উদ্ভিদ সবচেয়ে ভালো হবে সেইটাই হচ্ছে সেখানকার স্বাভাবিক উদ্ভিদ। এরপরে কর্মসূচি গ্রহণ কি করতে হবে? দেখো, বনভূমি সংরক্ষণ কাজ সঠিকভাবে তত্ত্বাবধান করা দরকার। বনভূমি সংরক্ষণের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা আছে, যেমন 5 জুন দিনটিকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয়। তোমাদের প্রশ্ন আসে বিশ্ব পরিবেশ দিবস কবে? 5 জুন। তাহলে আমরা বলবো 5 জুন দিনটিকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয়। ওই দিন বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এছাড়া বনভূমির সীমান্তবর্তী স্থানে বসবাসকারী জনগণ, বেসরকারি প্রতিষ্ঠান ও প্রশাসনের সহযোগিতায় যৌথ বন সংরক্ষণ ব্যবস্থা গড়ে তোলার কর্মসূচি নেওয়া দরকার। এবার দেখো 9 নম্বর পয়েন্ট, মানুষের অংশগ্রহণ। সমাজের সর্বস্তরে বৃক্ষরোপণের সুফল ও অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা বোঝাতে হবে। বনভূমি থেকে প্রাপ্ত আয়ের একটি অংশ বনবাসী দরিদ্র মানুষের মধ্যে বন্টন করে বনভূমি রক্ষায় ও গাছ চুরি বন্ধ করার ক্ষেত্রে মানুষদের উৎসাহিত করলে বনভূমি সংরক্ষণ করা যায়। 1971 সালে পশ্চিম মেদিনীপুরের আড়াবাড়িতে বনবাসী উপজাতি মানুষদের এভাবে সর্বপ্রথম যৌথ বনভূমি সংরক্ষণের অন্তর্ভুক্ত করা হয়। এই যে অরণ্যবাসী যারা অরণ্যের উপর নির্ভর করে, এদের যদি সাহায্য করা হয়, এদের যদি সাহায্য করে, এদেরই কাজে লাগানো হয় বনভূমি সংরক্ষণের ক্ষেত্রে, বনভূমি রক্ষার ক্ষেত্রে, তাহলে কিন্তু এই ব্যাপারে বেশ সাফল্য লাভ করা যাবে। এবার দেখো, তোমাদের একটা প্রশ্ন আছে, সামাজিক বন সৃজন কি?
দেখো, পরিবেশের সুস্থতা, জীবজগতের ভারসাম্য রক্ষা এবং শহর ও গ্রাম অঞ্চলের সামাজিক, অর্থনৈতিক ও প্রাকৃতিক পরিবেশের সামগ্রিক উন্নতির লক্ষ্যে যখন নির্ধারিত অরণ্য সীমার বাইরে জনগণের সহায়তায় সরকারি ও বেসরকারি উদ্যোগে পতিত বা অব্যবহৃত জমিতে বিশেষ বিশেষ বৃক্ষরোপণের মাধ্যমে বনভূমি সংরক্ষণ ও নতুন বনভূমি সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়, তখন তাকে সামাজিক বন সৃজন বলে। মোট কথা, এক কথা বলা যায় যে বৃক্ষরোপণের মাধ্যমে বনভূমি সংরক্ষণ আর নতুন বনভূমি সৃষ্টির যে উদ্যোগ, তাই হচ্ছে সামাজিক বন সৃজন। 1946 সালে সিলভি কালচার সম্মেলনে সর্বপ্রথম সামাজিক বন সৃজনের ধারণাটি গৃহীত হয়েছে। উদ্দেশ্য কি? সামাজিক বন সৃজনের উদ্দেশ্য এক হচ্ছে পরিবেশের উন্নতি সাধনের মাধ্যমে জলবায়ুর বিভিন্ন উপাদানগুলির ক্ষতিকর প্রভাব থেকে কৃষিকে রক্ষা করা। 2, গ্রামাঞ্চলে গৃহস্থের জ্বালানি ও গৃহ নির্মাণ কাঠ, গবাদি পশু পালনের জন্য পশুখাদ্য এবং স্থানীয় শিল্পের জন্য গৌণ বনজ দ্রব্যের যোগান বাড়ানো। 3, গ্রামবাসী ও নগরবাসীর বনভূমি কেন্দ্রিক বিনোদন এবং সেই সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করা। 4, অদক্ষ শ্রমিক ও বেকারদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা। 5, পতিত জমি পুনরুদ্ধার ও ভূমিক্ষয় রোধ করা। 6, সার্বিকভাবে গ্রাম ও নগরবাসীকে সুস্থ জীবন প্রদান ও জীবনযাত্রার মানোন্নয়ন ঘটানো। 7 নম্বর পয়েন্ট, জাতীয় সড়ক পথের পাশে ভূমিক্ষয় প্রতিরোধের জন্য। 8 হচ্ছে মিশ্র অরণ্যের সৃষ্টির মাধ্যমে জ্বালানি কাঠের পাশাপাশি মানুষ ও পাখির খাদ্যের যোগান বৃদ্ধি করা এবং পরোক্ষভাবে পরিবেশের ভারসাম্য বজায় রাখা। 9, সংরক্ষিত বনভূমির উপর থেকে চাপ কমানো। আর এই অঞ্চল হচ্ছে, এক হচ্ছে পতিত জমি, যেসব জমি আমাদের কাজে লাগে না সেইগুলোকে ব্যবহার করতে হবে। 2 হচ্ছে রাস্তা, রেল লাইনের পার্শ্ববর্তী খাল জমি। 3 হচ্ছে নদী ও খালপাড়ের জায়গা। 4, পঞ্চায়েতের অব্যবহৃত জমি। 5, শহর ও শিল্পাঞ্চলের ফাঁকা স্থান। 6 হচ্ছে বিদ্যালয়, বাড়ি, বিদ্যালয়, অফিস, ধর্মস্থানের আশেপাশের জায়গা। 7 হচ্ছে খনির পার্শ্ববর্তী অব্যবহৃত খনি অঞ্চল প্রভৃতি। এখানে যদি এই সামাজিক বন সৃজন করা যায় তাহলে অনেক উপকার হবে আর কি। এরপরে দেখো, কৃষি বন সৃজন কাকে বলে। কৃষক নিজের জমিতে খাদ্যশস্য উৎপাদনের সঙ্গে সঙ্গে অতিরিক্ত কাঠ, ওষুধ, ফলমূল প্রভৃতি পাওয়ার জন্য অব্যবহৃত জমিতে গাছপালা লাগিয়ে যে বনভূমি গড়ে তোলে, সেই পদ্ধতিকে কৃষি বন সৃজন বলে। কৃষি জমির প্রান্তসীমা বা আল বরাবর অনুর্বর অংশের জমিতে বন সৃজনের উপযুক্ত গাছগুলি হলো ইউক্যালিপটাস, সোনাচূড়া, সোনাঝুরি, আকাশমণি, নিম, সুপারি, তাল, কদম, শাল, মেহগনি, শিশু প্রভৃতি। যদি এগুলো আলের উপর দিয়ে লাগানো হয় তাহলে কিন্তু কৃষক কিছুটা আর্থিকভাবে উপকার হবে এই গাছগুলো বড় হলে, আবার কৃষির কোনো ক্ষতিও হবে না। উদ্দেশ্য হচ্ছে, কৃষি বন সৃজনের মূল উদ্দেশ্য হলো, এক হচ্ছে ভূমিকে নানাভাবে উৎপাদনশীল ও লাভজনকভাবে ব্যবহার করা। 2, কৃষি প্রযুক্তি ও বন সৃজন প্রযুক্তিকে একসঙ্গে প্রয়োগ করা। 3, কৃষি বন সৃজন ব্যবস্থায় কৃষিকাজের পাশাপাশি উদ্দেশ্য প্রণোদিতভাবে বৃক্ষ বা লতাগুল্ম লাগানো। 4, অরণ্যভিত্তিক কাজকর্মের সঙ্গে লাক্ষা কীট, রেশম কীট, মৌমাছি ইত্যাদি প্রতিপালন করা। এবার কিছু পরিভাষা আছে, দেখো। কালবৈশাখী কাকে বলে আর কি। গ্রীষ্মকালে দুপুরের শেষে বা বিকেলে মাঝে মাঝে পশ্চিমবঙ্গ, অসম ইত্যাদি অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ঝড়, বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়, এই ঝড়কেই কালবৈশাখী বলে। উত্তর পশ্চিম দিক থেকে প্রবাহিত হয় বলে এই ঝড় হচ্ছে নর ওয়েস্টার বা নর্থ অ্যান্ড ওয়েস্ট, সেই জন্য বলেছে নর ওয়েস্টার নামেও পরিচিত। অসম রাজ্যে এই ঝড় বরদই ছিলা নামে পরিচিত। লু কাকে বলে। গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতের রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট, দিল্লি, উত্তরপ্রদেশ ভূপৃষ্ঠের সমান্তরালে যে প্রচন্ড উষ্ণ শুষ্ক বায়ু পশ্চিম দিক থেকে প্রবাহিত হয় তাকে স্থানীয় ভাষায় লু বলে। আঁধি কাকে বলে। তীব্র গ্রীষ্মের সময়ে রাজস্থানের মরুভূমি অঞ্চলে প্রবল ধূলি জড়ায়, একে আঁধি বলে। আম্রবৃষ্টি, দেখো আম্রবৃষ্টি গ্রীষ্মকালে দক্ষিণ ভারতের কেরল ও কর্ণাটকের উপকূলে আম্রবৃষ্টির সৃষ্টি হয়। আশ্বিনের ঝড়। শরৎকালে ভারতের স্থলভাগ থেকে একাধারে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ক্রমাগত পিছিয়ে উঠতে থাকে ও অপরদিকে উত্তর ভারতের শুষ্ক বায়ু ক্রমশ দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হয়, ফলে এই দুই ভিন্নধর্মী বায়ুপুঞ্জের সংঘাতে উপকূলীয় অঞ্চলে ঘূর্ণপাতের সৃষ্টি হয়। আশ্বিন মাসে এই ঝড় হয়, একে আশ্বিনের ঝড় বলে। তামিলনাড়ুর করমণ্ডল উপকূল বছরে দুবার বৃষ্টিপাত হওয়ার কারণ, তোমাদের অনেক সময় প্রশ্ন আছে তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত কেন হয় বা কোথায় বছরে দুবার বৃষ্টিপাত হয়, তাহলে উত্তর হবে তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়। কারণ হচ্ছে, এক হচ্ছে মৌসুমী বায়ুর আগমনের সময় বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দ্বারা বঙ্গোপসাগরের শাখা যেটা বৃষ্টিপাত হয়। দুই হচ্ছে শরতের শেষে প্রত্যাবর্তনকারী আর্দ্র দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে করমণ্ডল উপকূলে সামান্য বৃষ্টিপাত ঘটে। আবার উত্তর পূর্ব মৌসুমী বায়ু বঙ্গোপসাগরের উপর দিয়ে প্রবাহিত হয়ে জলীয় বাষ্প সংগ্রহ করে করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত ঘটায়। ল্যাটেরাইট জিনিসটা কি? ল্যাটিন শব্দ ল্যাটার এর অর্থ হচ্ছে ইট, আর এলএটিআর ল্যাটার থেকে ল্যাটেরাইট মৃত্তিকার নামকরণ হয়েছে। পাত ক্ষয়, কোন নির্দিষ্ট খাত ধরে ক্ষয় না হয়ে যদি নির্দিষ্ট এলাকা জুড়ে ক্ষয় হয় তখন তাকে বলে পাত ক্ষয়।
পিএইচ জিনিসটা কি? কোনো দ্রবণের H+ আয়নের পরিমাণকে পিএইচ এককে প্রকাশ করা হয়। প্রশমিত দ্রবণের পিএইচ হয় 7 আর আম্লিক দ্রবণের পিএইচ 7-এর কম এবং ক্ষারীয় দ্রবণের পিএইচ 7-এর বেশি হয়। বনভূমি দেখো, রাষ্ট্রসংঘের খাদ্য কৃষি সংস্থা ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন অব দ্য ইউনাইটেড নেশন, সংক্ষেপে FAO। তোমাদের প্রশ্ন আসে FAO কি? FAO কি হচ্ছে? ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন অব দ্য ইউনাইটেড নেশনস। মতানুসারে সেই সমস্ত স্বাভাবিক উদ্ভিদের সমাবেশকে অরণ্য নামে অভিহিত করা যায় সেগুলি স্থানীয় জলবায়ু তার বন্টনের উপর প্রভাব বিস্তার করে, জীবজন্তুকে আশ্রয় দেয় এবং প্রাকৃতিক বাসস্থান গড়ে তোলে এবং কাঠ উৎপাদনে সক্ষম। এছাড়া প্রতি হেক্টর অন্তত 0.05 হেক্টর জমির উপর এই ধরনের গাছপালার সমাবেশ থাকলে তবেই তাকে বনভূমি বলে গণ্য করা হয়। চিরহরিত অরণ্য দেখো, যে সকল অরণ্যের গাছের পাতাগুলি বেশ প্রশস্ত ও লম্বা হয় এবং পাতাগুলি সারা বছর সবুজ থাকে সেই অঞ্চলের বনভূমিকে চিরহরিত অরণ্য বলে। তোমার যদি প্রশ্ন হয় চিরহরিত অরণ্য কাকে বলে, তখন বলবে যে সকল অরণ্যের গাছের পাতাগুলি বেশ প্রশস্ত ও লম্বা হয় এবং পাতাগুলি সারা বছর সবুজ থাকে সেই সব অঞ্চলের বনভূমিকে চিরহরিত অরণ্য বলে। ঈশ্বর, আজকে পর্যন্ত, পরের ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।